শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমি তোমাদের সাথে পরিবাহী তারগুলোর আপেক্ষিক রোধ নিয়ে কথা বলবো। এই রোধ কাকে বলে আমরা পড়েছি। আমরা বলেছিলাম কোন পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার সময় যে ধর্মের কারণে তড়িৎ প্রবাহ বাধাপ্রাপ্ত হয় সেই ধর্মকে আমরা বলেছিলাম রোধ। এই আপেক্ষিক কথাটা দিয়ে কি বোঝানো হয়? আপেক্ষিক কথা দিয়ে বোঝানো হয় যে কারো সাপেক্ষে মানটা কেমন হবে, অর্থাৎ এর সাপেক্ষে কেমন, ওর সাপেক্ষে কেমন, এই রকম ব্যাপার হলে সেটাকে আমরা আপেক্ষিকতা বলি বা আপেক্ষিক বলি বা রিলেটিভিটি বলি। আমি তোমাদেরকে এও বলেছিলাম যে তামা হচ্ছে ভালো পরিবাহী, তার মানে তামার রোধের মান কম। ওকে, এটা ভালো পরিবাহী। আর লোহার রোধের মান কিন্তু হচ্ছে বেশি। ওকে, আমি একটা লোহার এখানে তার দেখিয়েছি, এখানে আমরা একটা তামার তার দেখিয়েছি। বলো তো তুমি এইখান থেকে কি প্রমাণ করতে পারবে যে তামার রোধের মান কম? এইখান থেকে বরঞ্চ আমরা প্রমাণ করতে পারবো তামার রোধের মান বেশি, অর্থাৎ তামার চাইতে লোহা ভালো পরিবাহী, লোহার রোধের মান কম। কিন্তু প্র্যাকটিক্যালি তো ব্যাপারটা এইরকম না। এখন প্রশ্ন হলো, তাহলে কে ভালো পরিবাহী কে খারাপ পরিবাহী, এটা কি তার রোধের মান দেখে আমরা বুঝবো ওই পরিবাহী তারের? না। দেখো কেন না, কি দেখে বুঝবো? আপেক্ষিক রোধ দেখে বুঝবো কে ভালো পরিবাহী কে খারাপ পরিবাহী। চলো তো রোধ দেখে কেন বোঝা যাবে না এ ভালো পরিবাহী কিংবা এ খারাপ পরিবাহী। দেখো এইটা লোহা আর এইটা হচ্ছে তামা, তাহলে তোমরা মনেই করতে পারো এর রোধের মান হচ্ছে কম। কিন্তু আমি যে চিত্র এঁকেছি এইখানে কিন্তু তামার রোধের মান হবে বেশি। কেন? আমরা জানি দৈর্ঘ্য যত বড় হবে তার রোধ তত বেশি, এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বেশি হবে মানে তার যত মোটা হবে তার রোধের মান কিন্তু কম। ওকে, অথবা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম হলে রোধের মান হবে বেশি। দেখো তো এই তামার তারটা আমি এর তুলনায় লম্বা এঁকেছি, তাহলে লম্বা যদি আঁকি তাহলে এর থেকে এর রোধের মান বেশি। আবার দেখো এটা চিকন মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম, তাহলে বলো তো এর রোধের মান বেশি। কিন্তু এটা মোটা, মোটা তারের রোধের মান হবে কম, তাহলে দৈর্ঘ্য কম রোধ কম। মোটা মানে এ বেশি রোধ কম, তাহলে বলো তো এইটারে রোধের মান কম দেখা যাচ্ছে, আর এটার যেহেতু দৈর্ঘ্য বেশি এবং চিকন তাহলে এর রোধের মান বেশি। তাহলে তামার রোধের মান বেশি, তাহলে তামা তো ভালো পরিবাহী না এই শর্ত অনুযায়ী। কিন্তু আমরা তো জানি আসলেই তামা ভালো পরিবাহী লোহার চাইতে এবং অনেক ভালো পরিবাহী। তাহলে কেন আমরা ব্যাখ্যা করতে পারছি না? কারণ আমরা তুলনা করতে চাচ্ছি তামা ভালো পরিবাহী না লোহা ভালো পরিবাহী। তাহলে রোধের মান কার কার উপরে নির্ভর করে? দৈর্ঘ্যের উপরে। তাহলে বলো তো এই দুইটার দৈর্ঘ্য কি কম বেশি নেওয়া যাবে? যেহেতু তুলনা করতে চাচ্ছি, তুমি তো একটা ইন্টারমিডিয়েটের সেলের সাথে ক্লাস 6 এর সেলের জ্ঞানের লেভেলের তুলনা করতে পারবা না। ইন্টারমিডিয়েট সেলের সাথে তুলনা করা যাবে, ওকে, কিংবা ক্লাস 6 এর সেলের সাথে ক্লাস 6 এর সেলের তুলনা করা যাবে। তাহলে বলো যেহেতু দৈর্ঘ্যের উপরে রোধের মান নির্ভর করে, যেহেতু তুলনা করতে চাচ্ছি, তাহলে দৈর্ঘ্য কি ছোট বড় নেওয়া যাবে না। তাহলে বলো তো এটার দৈর্ঘ্য যেমন আমাকে এটার দৈর্ঘ্য তেমনই নিতে হবে, একই রকম দৈর্ঘ্য নিতে হবে, নিলাম। এবার আমাকে বলো তো রোধের মান তো ক্ষেত্রফলের উপরে নির্ভর করে, তাহলে কি ক্ষেত্রফল কম বেশি নেওয়া যাবে না? একই ক্ষেত্রফল নিতে হবে। তাহলে এইটা যেমন মোটা তার নিয়েছি এই তামার তারটাও আমাকে একই রকম মোটা নিতে হবে। তাহলে দৈর্ঘ্য সমান এবং ক্ষেত্রফলও সমান। তাহলে দৈর্ঘ্যটা যা ধরবো এখানেরও দৈর্ঘ্য তাই হবে। তাহলে এর দৈর্ঘ্য ধরে নেই ধরো 1 মিটার। ওকে, তাহলে এরও দৈর্ঘ্য হবে 1 মিটার, এক একক ধরলাম। বলতো এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি হয় 1 মিটার স্কয়ার, তাহলে এরও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হবে 1 মিটার স্কয়ার, অর্থাৎ দুটোরই ক্ষেত্রফল সমান। এবার আমাকে বলো, এবার যার সত্যি সত্যি রোধ কম, তার রোধ কম, তার পরিবাহিতা বেশি, সেটা ভালো পরিবাহী। এবার বলো দৈর্ঘ্য যেহেতু সমান এবং ক্ষেত্রফল যেহেতু সমান, এবারে আমরা দেখব এই তামার কিন্তু রোধের মান কিন্তু কম আর এর রোধের মান কিন্তু বেশি। তাহলে এটা ভালো পরিবাহী না, তামা ভালো পরিবাহী লোহার তুলনায়। ওকে, তাহলে এই যে লোহার সাপেক্ষে কেমন, তামার সাপেক্ষে রোধ কেমন, এইটাকে বলা হয় আপেক্ষিক রোধ। তাহলে আপেক্ষিক রোধ আমরা কিভাবে ব্যাখ্যা করব?
চলো আমরা একটু দেখি। আমরা বলেছিলাম রোধ দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক। এই দুইটা সমীকরণকে আমরা একটু একত্রিত করব। যদি করি আর 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 সমানুপাতিক, বলতো এখানে হবে এল, এখানে হবে 1/a। সমানুপাতিক চিহ্ন যদি আমরা তুলে দেই, এইখানে একটা কনস্ট্যান্ট আসবে, এই কনস্ট্যান্টটার মান আমরা নাম দেব রো, আর উপরে ছিল এল, নিচে থাকবে এ। এই রোকে বলা হয় আপেক্ষিক রোধ। এই রোটাকে আমরা বলবো আপেক্ষিক রোধ। ওকে, তাহলে বলো তো রো ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, আর এ, নিচে হবে এল। তাহলে যদি বলা হয় আপেক্ষিক রোধের সমীকরণ কোনটি, আর রো ইজ ইকুয়াল টু আর এ ভাগ এল। এবার বলো তো এই এলটার মান আমরা কত ধরেছি, 1 একক। তাহলে এল এর মান ধরতে হবে 1 একক মানে 1 মিটার। বলো তো এর মান কত ধরেছি, 1 একক মানে 1 মিটার স্কয়ার। তাহলে এর রোধ কেমন কিংবা এর রোধ কেমন, তাহলে যার রোধের মান কম হবে তার আপেক্ষিক রোধ কম, যার রোধের আর এর মান বেশি হবে তার আপেক্ষিক রোধ বেশি। ওকে, তাহলে আমরা সুন্দর করে সংজ্ঞা দেব। আপেক্ষিক রোধ কাকে বলে, 1 মিটার দৈর্ঘ্যের এবং 1 মিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন পরিবাহীর যে রোধ, সেই রোধের মানকে তার উপাদানের আপেক্ষিক রোধ বলা হয়। আমি আবার বলছি, 1 একক দৈর্ঘ্য এবং 1 একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন পরিবাহীর রোধকেই তার আপেক্ষিক রোধ বলা হয়। ওকে, তাহলে বলতো যার আর এর মান বেশি তার তো রো এর মান বেশি, তাহলে যার আর বেশি সেটা তো ভালো পরিবাহী না। ওকে, তার মানে তার আপেক্ষিক রোধ যদি হয় বেশি তাহলে সেটা ভালো পরিবাহী না। তাহলে আবার বলছি, তাহলে আপেক্ষিক রোধ হচ্ছে যার বেশি, সেটা কিন্তু ভালো পরিবাহী না। ওকে, আর যা একক দৈর্ঘ্য একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন পরিবাহীর রোধকেই আপেক্ষিক রোধ বলে। তাহলে আর এর মান যদি কম হয় তাহলে রো এর মানও হবে কম। তাহলে রো এর মান যদি কম হয় তাহলে সেটা ভালো পরিবাহী, সেটা ভালো তড়িৎ পরিবহন করবে। ওকে, তাহলে বলো আর দেখে বোঝা যায় নাকি আপেক্ষিক রোধ দেখে বোঝা যায়? আপেক্ষিক রোধ দেখে বোঝা যায় কে ভালো পরিবাহী কিংবা কে খারাপ পরিবাহী। বলো তো এই আপেক্ষিক কথাটার নামকরণ করা হলো কেন? কারণ তুমি যদি তামা নাও, তামার একক দৈর্ঘ্য একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নাও, তাহলে তার রোধের মান যা হবে। তুমি যদি লোহা নাও তার রোধের মান অন্যরকম হবে। তুমি যদি ইস্পাত নাও তার আর এর মান অন্যরকম হবে। তাহলে যেহেতু এক এক উপাদানের সাথে, কারণ আমি সবারই দৈর্ঘ্য তো 1 মিটার দৈর্ঘ্য ধরবো, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 মিটার স্কয়ার ধরবো। তাহলে উপাদান যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে আর এর মান হবে ভিন্ন ভিন্ন। তাহলে এই উপাদানের সাপেক্ষে, ধরো তামার সাপেক্ষে আর এর মান কম, লোহার সাপেক্ষে আর এর মান বেশি, তাহলে এর সাপেক্ষে একরকম, ওর সাপেক্ষে অন্যরকম। এই জন্য এটাকে বলা হয় আপেক্ষিক রোধ। সাপেক্ষ থাকলে তাকে আমরা আপেক্ষিক বলি। ওকে, এবার বলো তো আপেক্ষিক রোধের একক কি হবে? আপেক্ষিক রোধের একক হবে, দেখো আর এর একক হচ্ছে ওহম, ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কয়ার, আর দৈর্ঘ্যের একক হচ্ছে আমার মিটার। তাহলে মিটার মিটার কেটে যাবে, থাকবে ওহম মিটার। তাহলে আপেক্ষিক রোধের একক হচ্ছে ওহম মিটার। যদি তোমাকে কখনো প্রশ্ন করে, ধরো তামা যে পরিবাহীটি রয়েছে, ধরো তামা পরিবাহীর এই রো এর মান দেয়া আছে 1.67, ধরো 10⁻8, এইরকমই মান, এত ওহম মিটার। বলতে তুমি কি বোঝো? এবং তামার যে এটা রো এর মান, এটা কিন্তু মোটামুটি 20 ডিগ্রি সেলসিয়াস। কারণ হচ্ছে তাপমাত্রা যদি চেঞ্জ হয় তাহলে আপেক্ষিক রোধ কিন্তু চেঞ্জ হবে। ওকে, উপাদান যদি চেঞ্জ হয় আপেক্ষিক রোধ চেঞ্জ হবে। আবার একই উপাদানের তাপমাত্রা যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু আপেক্ষিক রোধ চেঞ্জ হবে। কারণটা হচ্ছে তাপমাত্রার উপরেও রোধ নির্ভরশীল। তাহলে বলা হয়েছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তামার আপেক্ষিক রোধ রো এর মান 1.67 10⁻8 ওহম মিটার। বলতে আমরা কি বুঝি? আমরা এইভাবে বলবো যে তামার 1 মিটার দৈর্ঘ্যের তামা এবং 1 মিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন তামার তারের যে রোধ রয়েছে তার মান হবে 1.67 10⁻8 এত ওহম। আবার বলছি,
তামার আপেক্ষিক রোধ এত বলতে আমরা কি বুঝবো? বলতে আমরা বুঝি একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট তামার তারের রোধের মান হবে 1.67 10⁻8 ওহম। এবারে আসো তো এই যে আপেক্ষিক রোধের যে ব্যাপারটা রয়েছে এটা দিয়ে আমরা একটু ম্যাথ সলিউশন করব। করার আগে তোমাদেরকে আবার আমি বলে নিচ্ছি, বলো তাহলে আপেক্ষিক রোধ দেখে আমরা কি বুঝবো কে ভালো পরিবাহী কে খারাপ পরিবাহী? যার আপেক্ষিক রোধ সত্যি সত্যি কম তার রোধের মান কম, সেটা ভালো পরিবাহী। যার আপেক্ষিক রোধ বেশি তার সত্যি সত্যি রোধ বেশি, তাহলে সেটা কিন্তু ভালো পরিবাহী না। তোমরা দেখতে পাচ্ছ আমাদের ম্যাথটাতে এইভাবে বলে দেয়া আছে, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো একটি তামার তারের রোধ 10 ওহম, একে টেনে যদি দ্বিগুণ করা হয়, আমি আবার রিপিট করছি, একে টেনে যদি দ্বিগুণ করা হয় তাহলে রোধের মান কত হবে নির্ণয় করো। চলো আমরা একটু ম্যাথটা বোঝার চেষ্টা করি। কি বলেছে? এই যে এইটা হচ্ছে আমাদের একটা তামার তার, ধরে নেই তামার তার, এটা দৈর্ঘ্য কত ছিল ধরে নেই এল, ওকে। আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত দেয়া ছিল? আচ্ছা ধরে নেই এটা দৈর্ঘ্য এল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেয়া ছিল A1, এই যে এইটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। বলতো এই অবস্থায় রোধের মান আবার কত দেয়া আছে? 10 ওহম। বলছে নির্দিষ্ট তাপমাত্রায় কোন তামার তারের রোধ দেয়া আছে 10 ওহম, এটাকে টেনে আমরা দ্বিগুণ করব। বলতো এটাকে যদি টেনে দ্বিগুণ করি তাহলে এটা চিকন হয়ে যাবে এবং লম্বা হয়ে যাবে, তাহলে যদি দ্বিগুণ করি তাহলে দৈর্ঘ্য হয়ে যাবে 12, ওকে। বলতো এটা চিকন হয়ে গেছে তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমে যাবে, ধরি A2। এবার এর রোধের মান কত আমাদেরকে বের করতে হবে, তাহলে এই রোধের মান ধরি R1, এই রোধের মান ধরি R2, তাহলে R2 এর মান কত বের করো। আবার বলছি নির্দিষ্ট তাপমাত্রায় কোন তামার তারের রোধ দেয়া আছে 10 ওহম, এটাকে টেনে যদি দ্বিগুণ করা হয় তাহলে রোধের মান কত হবে নির্ণয় করো। আমরা R2 এর মানটা বের করব। কিভাবে বের করব চলো তো দেখি। বলো তো টেনে যদি তুমি দ্বিগুণ করো, এটা তো তামাই ছিল, এটাও তো তামাই থাকবে নাকি তামা চেঞ্জ হয়ে যাবে? না, তামাই হবে। তাহলে এটা ছিল আমার তামা, এটাও কিন্তু আমার হবে তামা। বলতো উপাদান যেহেতু একই আছে তাহলে আপেক্ষিক রোধও একই থাকবে। তাহলে এইটার আপেক্ষিক রোধ যদি হয় ρ1, তাহলে এটারও আপেক্ষিক রোধ হবে ওই ρ1ই হবে, মানে ρ2 হবে। তাহলে ρ1 এবং ρ2 সমান হবে। তাহলে বলো আমরা কি লিখতে পারি? ρ1 ইজ ইকুয়াল টু ρ2, কারণ তামাই আছে তো আপেক্ষিক রোধ একই হবে। বলতো ρ1 এর জায়গায় কি লিখতে পারি? R1 A1, এই যে এখান থেকে, আর নিচে কত হবে? L ইজ ইকুয়াল টু। বলতো ρ2 জায়গায় আমি কি লিখতে পারি? রোধের মান চেঞ্জ হয়ে গেছে, R2 A2, নিচে দৈর্ঘ্য 2 গুণ করা হয়েছে, তাহলে 2L, ওকে। এবারে দেখো তো এই L কেটে যাবে, কিন্তু A1 এবং A2-র মধ্যে যদি আমরা সম্পর্ক না জানি তাহলে কিন্তু আমরা ম্যাথটা করতে পারবো না। বলতো টেনে যদি তুমি দ্বিগুণ করো তাহলে দৈর্ঘ্য লম্বা হয়ে যাবে এবং চিকন হয়ে যাবে, মানে ক্ষেত্রফল কমে যাবে, কিন্তু আয়তন তো একই থাকবে। বলতো এই প্রাথমিক অবস্থায় আয়তন যদি ধরি আমি V1 আর এই অবস্থায় আয়তন যদি ধরি V2, তাহলে এই V1 এবং V2 এর মান কিন্তু আমার একই হবে, ওকে। তাহলে বলতো V1 ইজ ইকুয়াল টু কি লেখা যাবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে দৈর্ঘ্য হচ্ছে L আর প্রস্থ এবং উচ্চতা মানে ক্ষেত্রফল, তাহলে এটা হবে A1। এখানে কি হবে? V2 ইজ ইকুয়াল টু হবে 2L, ওকে। আর ক্ষেত্রফল কত? A2। তাহলে এই দুইটা সমান হবে, তাহলে আমরা কি লিখতে পারি? L A1 ইজ ইকুয়াল টু 2L A2। বলতো A2 সরি এই L এবং L কেটে যাবে, তাহলে আমরা লিখতে পারি A1 ইজ ইকুয়াল টু হবে 2A2, মানে কত? A2 ইজ ইকুয়াল টু হবে A1 ভাগ 2। তার মানে টেনে যদি তুমি দ্বিগুণ করো তাহলে ক্ষেত্রফল অর্ধেক হয়ে যাবে। এবার এই মানগুলো আমরা এইখানে বসিয়ে দিতে পারি, চলো বসিয়ে দেই। খেয়াল করো L কেটে যাবে, তাহলে R1 এর মান কত ছিল? আমরা একবারে বসিয়ে দেই 10, আর A1 এর জায়গায় কি লিখতে পারি? 2A2, তাহলে গুণন 2A2, এই যে 2A2, আর নিচে থাকবে 1, যাই হোক। এবারে উপরে থাকবে R2, আমাকে R2 এর মানটা বের করতে হবে, আর এখানে থাকবে A2
আর নিচে থাকবে আমার 2। বলো তো এ টু আবার কেটে যাবে, তাহলে এটা 10 দুগুণে 20, এটা 20 দুগুণে 40। তাহলে আমরা R2 এর মানটা পেয়ে যাব 40 ওহম। এটা আমাদের আনসার। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই ম্যাথটা এমসিকিউ আকারে আসলেও খুব সহজেই সমাধান করতে পারো, মুখে মুখেও এটার তোমরা উত্তর দিতে পারো। বলো তো, দৈর্ঘ্য যদি তুমি 10 এ দ্বিগুণ করো তাহলে দৈর্ঘ্যটা 2 গুণ বেড়ে যাবে, আর যেহেতু 10 এ দ্বিগুণ করেছো তারটা চিকন হয়ে যাবে। বলো তো, ক্ষেত্রফল অর্ধেক হয়ে গেছে। ওকে, তো আমরা কি জানি, দৈর্ঘ্য যত গুণ বাড়বে রোধের মান তত গুণ বাড়বে, আবার ক্ষেত্রফল যত গুণ কমবে রোধের মান তত গুণ বাড়বে। তাহলে দেখো, দৈর্ঘ্য আমার 2 গুণ হয়েছে, তাহলে বলো তো এই রোধের মানও 2 গুণ হয়ে যাবে, ছিল 10, তাহলে হয়ে যাবে 20, 2 গুণ বাড়বে রোধের কারণে। আবার বলো তো, ক্ষেত্রফল আমার হয়ে গেছে অর্ধেক, চিকন হয়ে গেছে, এর মান অর্ধেক হয়ে গেছে, তাহলে এই আর এর মান আরো 2 গুণ বাড়বে, তাহলে 20 দুগুণে হয়ে যাবে 40। তার মানে আমার 40 ওহম হবে আনসার।